এই ইলেকশন ঠেকানোর শক্তি কারো নাই। যারাই যত কনস্পিরেসি করুক, ইলেকশন ঠিক মতো হবে। বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। আমি বলছি যে যারা টিভিতে যাদেরকে একটা বিষয় আছে বিদেশে বলে যে আপনি কাকে প্ল্যাটফর্ম দিবেন, কাকে আপনি ডেকে ইন্টারভিউ করাবেন, কাকে আপনি টক শোতে আনবেন, আপনি অবশ্যই তাকে টক শোতে আনবেন যিনি সত্যবাদী, যিনি সত্য কথাটা বলেন। এমন একটা লোক যদি প্রতিদিন মিথ্যা কথা বলে, তাকে আনছেন আপনি, কারণ উনি আসলে আপনার টক শোটা গরম হয়। হ্যাঁ, তাহলে কি আপনি ইচ্ছা করে, আপনি টিভি হিসাবে আপনি ইচ্ছা করে জনগণকে আপনি মিথ্যা কথাটা আপনি জনগণকে দিচ্ছেন, ঠিক না? সে এসে তো মিথ্যা কথা বলছে, আপনার টিভির মাধ্যমে সেটা প্রচারিত হচ্ছে, সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। তা আপনি জানেন এই লোকটা মিথ্যা কথা বলে, তারপরেও আপনি তাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাকে ডেকে এনে আপনি টক শো গরম করাচ্ছেন। এটা তো আমরা দেখছি প্রত্যেকটা টক শোতেই। দেখেন অনেকে, আপনি নিজে ওই যেগুলো টক শোতে কথাবার্তা বলে অনেকে দেখেন। আমরা মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি, আমরা সেন্ট মার্টিন নিয়ে এমন কোনো মিথ্যাচার আমরা দেখি নাই যে করেন নাই এরা। আর অ্যাডভাইজারদের নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার দেখেছি, এমন কোনো মিথ্যাচার নাই করে নাই। আর এই যে মিলিটারি নিয়ে মিথ্যাচার, প্রতিদিন মিথ্যাচার করেন। আমরা অগ্রগতি তো বারবার জানিয়েছি, যথেষ্ট অগ্রগতি আছে, এবং আমরা আমাদের এই গভর্নমেন্ট তার কাজ শেষ করার আগে আপনার পুরো ইভেন আমরা একটা বই কম্পাইলেশন করে আমরা এই গভর্নমেন্ট দিয়ে যাবে, দেখবেন আপনারা যে কি পরিমাণ কাজ হয়েছে, এটার পুরো স্পষ্ট দলিল থাকবে। যারা বিভ্রান্ত, আপনার নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই, যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন, বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই পুরো বিষয়টা সবাই সোচ্চার হওয়া উচিত। আমাদের গভর্নমেন্টের সময় কম ছিল, আমরা এই বিষয়টা নিয়ে আরও সিরিয়াসলি কাজ করার ইচ্ছা ছিল, আমরা করতে পারি নাই। কিন্তু এটা নিয়ে আপনারাও সিরিয়াসলি বলা উচিত। এই যে আপনারা দিন নাই রাত নাই আপনারা একটা রিপোর্টের পিছনে ঘুরেন, রিপোর্টগুলো করেন, ভিডিওর জন্য আপনারা অস্থির হয়ে ভিডিও নিয়ে আসেন, এবং ওইটা দিয়ে টিভিগুলো চলে, বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন আপনাদের ফুটেজগুলো তারা রান করে। হ্যাঁ, বছরের পর ওইটার থেকে ওইটা ইউটিউবে থাকলে আপনার সারা জীবন ওইখান থেকে তারা রেভিনিউ পেতে থাকে, অথচ আপনাদের কাজের কোনো স্বীকৃতি নাই। আপনাদেরকে কাউকে 1 টাকাও দেওয়া হয় না, কি আপনাদেরকে আইডি ধরিয়ে দেওয়া হয়, একটা আইডেন্টিটি কার্ড ধরিয়ে দেওয়া হয় যে যাও করে খাও। এটাই তো অবস্থা। আপনারাই এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত। অনেস্টলি আমি যেখানে যাই আমার এটা শুনতে খুব খারাপ লাগে যে যেই পরিমাণ এত পোর একটা স্যালারি দেওয়া হয়, ইভেন যারা ভালো ভালো প্রতিষ্ঠান তারাও এত বাজে স্যালারি দেন, এটা একটা খুবই অমানসিক এগুলো। এবং তাদের আবার আপনি ঢাকায় গিয়ে দেখবেন যে তারা যারা এগুলো দিচ্ছেন তাদের এডিটররা আবার অনেক বড় বড় কথা বলে। এই বিষয়টা এখনও পলিটিক্যাল পার্টিগুলো এগুলো নিয়ে আলাপ করছে, এই বিষয়ে এখন আমার বলার মতো অবস্থা হয়নি। কোথায় মব ভায়োলেন্স আপনি ফিগারটা এনে আমাকে বলেন যে এইভাবে বাড়ছে। আপনি তো একজন সাংবাদিক, আপনি ফিগার দিয়ে আমাকে বলবেন যে এই বেড়েছে, গত বছর এটা ছিল, এই বছর বেড়েছে। আপনি আমাকে ফিগার দেন। আমরা তো মনে করি যে মব ভায়োলেন্স যে কয়টা হয়েছে, বাংলাদেশে মব ভায়োলেন্স অনেক আগের থেকেই ছিল। এই পোস্ট জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি এটা এখন খুবই কন্ট্রোলে এসে গিয়েছে। আমরা সেরকম কোনো সাইন দেখছি না। আমরা তো বলছি আমরা এটা নিয়ে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি, আমাদের অ্যাডভাইজার কথা বলছেন, এটা নিয়ে আমাদের মনে হয় যে সবারই সোচ্চার হওয়া উচিত। আর এই সাংবাদিকতা করতে হলে ইন্টারমিডিয়েট পাস না ম্যাট্রিক পাস, সেটার আমি মনে করি এটা বড় কথা না। কথা হচ্ছে আপনি সাংবাদিকতার যেগুলো ইথিক্স সেটা আপনি জানেন কিনা, এটা হলো মূল। আপনি এটা জানলেই হবে। আপনি ম্যাট্রিক পাস হন, নন ম্যাট্রিক পাস হন, আপনি ক্লাস 2 পাস হন, হু কেয়ার্স? আপনি নিউজটা যেটা করছেন সেটা আপনার ইথিক্যালি ঠিক কিনা, আপনার নিউজ গ্যাদারিংটা ঠিক হচ্ছে কিনা, আপনি যে নিউজটা ঠিক দিচ্ছেন কিনা, সেটাই হলো মূল। এই কিছু লোকের আছে দেখবেন যে না এটার ক্ষেত্রে ম্যাট্রিক বিএ পাস হতে হবে, এগুলো বলে দেয়। বিএ পাস যারা পিএইচডি করা লোকজনও তো আমরা
দেখেছি যে গাধাগুরু হয়, ঠিক না? এটা তো ইয়ে না। আপনার মূল জিনিস হচ্ছে যে আপনি জার্নালিজম যেটা করছেন সেটার যেগুলো নিয়ম কানুন সেগুলো আপনি জানেন কিনা, ইথিক্সগুলো আপনি জানেন কিনা। জুলাই চার্টারটা ইমপ্লিমেন্টেশন হবে, তো এখনও আমরা তো তাদের কাছ থেকে পুরোপুরি কোনো কথা শুনি নাই এখন পর্যন্ত। এবং আমরা পত্রিকান্তরে বা ওয়েবসাইটগুলোতে দেখছি যে একটা কথা নিজেরা আমাদেরকে কথা বলছেন। তারপরে জামাতের তরফ থেকে বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ফোন করা হয়েছে, কিন্তু এটা জাস্ট আমরা টিভি বা ওয়েবসাইটে দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, এখন আমরা এটা জানি না। আমরা আশা করি, যেহেতু দেখেন ক্ষমতায় তো পলিটিক্যাল পার্টিগুলোই থাকবেন, ঠিক না? তারাই এই ডেমোক্রেটিক ট্রানজিশনের পরে তারাই ক্ষমতায় আসবেন, এবং আমরা আশা করি যে আগামী 100 বছর ধরে তারাই থাকবেন। বাংলাদেশে যেই আগে একটা পলিটিক্যাল সমস্যা হয়েছিল, যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের, সেটা থেকে উত্তরণ হয়ে বাংলাদেশের ডেমোক্রেসি একটা সলিড ফাউন্ডেশন পাবে। এই যে জুলাই চার্টার বা এগুলো নিয়ে যেই ডিসিশনে আসবেন, আমাদেরকে একটা ভালো ডিসিশন দিবেন। আর যদি না হয় সেক্ষেত্রেও আমাদের যে ল অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার তো বলেছেনই যে ওনারা যদি কোনো ডিসিশন না নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট একটা ডিসিশন নিবে, এবং সেটা নিয়ে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কিছু আলাপ আলোচনাও তো হয়েছে। এটা ইন্টারিম গভর্নমেন্টই থাকবে, ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারেই এই ইলেকশনটা হবে, এটা খুবই ক্লিয়ার। এই সরকারি নির্বাচন আয়োজন করবে, অবশ্যই ইলেকশন কমিশন তো এই শিডিউল ঘোষণা করা, তাদের যে কাজগুলো তারা সে কাজগুলো করবে। না, ইলেকশনের বিষয়ে তো কোনো আশঙ্কা কখনোই ছিল না। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এই বিষয়ে আমরা তো প্রথম থেকে একই কথা বলছি। আমাদের কথার মধ্যে কোনো ব্যত্যয় দেখেছেন? ইন্টারিম গভর্নমেন্টের কোনো উপদেষ্টা কি এমন কোনো কথা বলেছেন যে ইলেকশনের বিষয়ে একটা আনসার্টেনটি আছে? ইলেকশন বারবার তারা বলছেন যে ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এবং এই ইলেকশন সত্যিকার অর্থে এই ইলেকশন ঠেকানোর শক্তি কারো নাই। যারাই যত কনস্পিরেসি করুক, ইলেকশন ঠিক মতো হবে, এবং এই ইলেকশনের বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। আপনি চা স্টলে আপনি যান, আমিও তো যাই। আমি গত 5 সপ্তাহ ধরে একটানা ভিজিট করছি। আজকে আমি মাগুরা যাচ্ছি, কালকে নোয়াখালী, পরশুদিন হালুয়াঘাট, তারপরের দিন ময়মনসিংহ। আমি সব জায়গায় যাচ্ছি, যেহেতু আমি তো সব জায়গায় ইলেকশনের হাওয়া দেখছি, এবং সবাই ইলেকশনে আমি বিশাল বিশাল মিটিং দেখছি। এক জায়গায় আমি মাগুরায় গিয়েছি, রাতে আমি আটকে ছিলাম একটা ইয়েতে, এত বড় মিটিং আছে, 10 মিনিট ধরে ওই মিছিলটা গিয়েছে, আমরা রাস্তায় আটকে ছিলাম। আমরা ইলেকশনের কোনো আনসার্টেনটি দেখছি না, সবাই প্রিপারেশন নিচ্ছেন। এবং আপনি আরেকটা জিনিস, ইলেকশনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখন অনেক বেটার। হ্যাঁ, 2-একটা স্টে ইনসিডেন্ট হয়েছে, আমরা চিটাঙে দেখেছি, কিন্তু আমাদেরকে পুলিশের তরফ থেকে যে আপডেট দেওয়া হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আরও বেটার হয়েছে। আমরা এই বিষয়ে এখন পর্যন্ত কিছু বলবো না, তার আগে নিজেদের মধ্যে যে জুলাই চার্টার বিষয়ে বা কীভাবে ইমপ্লিমেন্টেশন হবে সেগুলো নিয়ে তারা নিজেরা ডিসিশন নিক। আর যদি ডিসিশন না পারেন তাতে অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট তার ডিসিশনটা দিবে। অস্ত্র উদ্ধারের কার্যক্রম সারা দেশব্যাপী চলছে, এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। আপনারা প্রায়ই দেখছেন যে পুলিশ কিন্তু তাদের প্রেস রিলিজের মাধ্যমে জানাচ্ছে কোথায় কোথায় অস্ত্র উদ্ধার হচ্ছে। পুলিশ বা মিলিটারি বা অন্যান্য সিকিউরিটি ফোর্স তারা ভালোভাবে জানাচ্ছে, এবং আপনারা এই নিউজগুলো পাচ্ছেন। না, এর অভিযান তো চলছে, আবার নতুন করে অভিযান শুরু হওয়ার তো প্রশ্ন ওঠে না। অভিযান খুব ভালোভাবে চলছে, সাঁড়াশি অভিযান চলছে, সারা বাংলাদেশে এটা চলছে। আমরা সত্যিকার অর্থে এই নিয়ে আমাদের তরফ থেকে তো আমরা বারবার বলছি, কিন্তু যেটা হচ্ছে যে ইউনিয়নের তরফ থেকেও যে খুব ইদানিং 2-1 কথা বলছেন, 2-একটা আওয়াজ আমরা শুনছি। কেউ কেউ বলছেন নো মিডিয়া, নো ওয়েস বোর্ড, নো মিডিয়া, এরকম কথাও বলছেন। কিন্তু সত্যিকার অর্থে এই বিষয়টা খুবই হতাশার বিষয়, এবং এইটা নিয়ে যেইভাবে সোচ্চার আন্দোলন হওয়া উচিত ছিল, আমি নিজে একজন সাংবাদিক ছিলাম, সেই আন্দোলনটা আমরা দেখি নাই। বিশেষ করে আমার খারাপ লাগে হচ্ছে আপনারা যারা ডিস্ট্রিক্টে আছেন, আপনারা যারা উপজেলায় আছেন, যারা সাংবাদিকতা করছেন এখান থেকে, আপনারা যে সারাদিন মানে সকালে এসে বসে থেকে আপনারা এই যে রিপোর্টটা
পাঠাবেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার সেই পরিমাণ আপনি কম্পেনসেশন পাচ্ছেন না। খুবই হতাশার একটা বিষয়। অনেক পত্রিকা আছে, ওনাদের এডিটর জাতির উদ্দেশ্যে অনেক জ্ঞান দেন, কিন্তু ওনারা তাদের মফস্বলের যে সাংবাদিকদেরকে একটা টাকা পর্যন্ত দেন না। হ্যাঁ, তারপরে অনেক টেলিভিশন স্টেশন আছেন, তারা খুব বড় বড় মানে কালচারাল প্রোগ্রাম করেন। আপনি যে খোঁজ নিয়ে দেখেন, তারা তাদের যে মফস্বল, তারা তাদের যে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টকে একটা টাকা দেন না, বা 500 টাকা দেন, 200 টাকা দেন। এগুলো দিয়ে তো হয় না। ফলে হয় কি, সে আপনাকে ফোর্স করেন যে আপনি অন্য কোনোভাবে যাতে আপনি ইনকাম করতে পারেন। ওনারা একটা ফোর্স করছেন, ওনাদের কোনো মানে এত ওনারা প্রায় দেখবেন যে ঢাকায় তারা প্রায় সেমিনার করছেন, করছেন, সাংবাদিকদের রাইটস নিয়ে কথা বলছেন বা মিডিয়া ফ্রিডম নিয়ে কথা বলছেন, অথচ সারা বাংলাদেশে কয়েক হাজার সাংবাদিক আছেন যারা এই ডিস্ট্রিক্ট থেকে সাংবাদিকতা করেন, যারা থেকে সাংবাদিকতা করেন, এই জন্য উপজেলা লেভেলে সাংবাদিকতা করেন, এবং কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো ডিজাস্টার হলে তাদের ফুটেজটাই আমরা সবার আগে দেখতে পাই, তারা আমাদেরকে নিউজগুলো দেন। অথচ দেখা যায় যে তাদের কম্পেনসেশনের ব্যাপারে কারো কোনো একটা কথা নাই। আপনাদের উচিত সত্যিকার অর্থে সারা বাংলাদেশে স্ট্রাইক করা, স্ট্রাইক করে একটা নিউজ না দেওয়া। এই প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা নিউজ টিভি স্টেশন আপনাদেরকে যেইভাবে বঞ্চিত করে, আমি যত জায়গায় যাই, এটা তো একটা অসম্ভব একটা গল্প। হ্যাঁ, অথচ ওনাদের এডিটররা দেখবেন যে খুব অনেক বড় বড় লেকচার দিচ্ছেন, বলছেন আমাদের সবাই যেই মফস্বলে যিনি আছেন বা ডিস্ট্রিক্ট লেভেলে যিনি কাজ করছেন বা ডিভিশনাল, তাদেরকে ভালো কম্পেনসেশন দিতে হবে, তাদেরকেও সুযোগ সুবিধা দিতে হবে। ঢাকার একটা সাংবাদিকের যেরকম সুযোগ সুবিধা দরকার আছে, একটা মফস্বলের ইয়েতেও আমরা আপনার এটা নিয়ে আরও সোচ্চারভাবে বলা উচিত। আমরা চেষ্টা করছি, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, তার তথ্য মন্ত্রণালয় চেষ্টা করছে, বাট এইটার থেকে আমার মনে হয় যে এটা নিয়ে সবারই সোচ্চার হওয়া উচিত।